সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সাথে আছি মোসাম্মদ নাসির সুলতানা, চান্দিনী সহকারী শিক্ষক, চান্দিনী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়। আজ আমি দশম শ্রেণীর একাদশ অধ্যায়, তোমাদের সাধারণ বিজ্ঞান বিষয়ের একাদশ অধ্যায় জৈব প্রযুক্তি নিয়ে আলোচনা করব ডিটেলসে। তো যে এখানে জৈব প্রযুক্তি মানে হচ্ছে বায়োটেকনোলজি বা জৈব প্রযুক্তির আসলে উৎপত্তি কিভাবে হয়েছে সেই সম্পর্কে আগে আমাদের জানতে হবে। তো আমরা আগে জানবো, যেমন আধুনিক বংশগতিবিদ্যার যে জেনেটিক্স এর ভিত্তি গড়ে উঠেছিল আজ থেকে প্রায় 150 বছর পূর্বে গ্রেগর মেন্ডেল নামক এক বিজ্ঞানী, এবং উনি অস্ট্রিক ধর্মযাজকে উনি গবেষণার মাধ্যমে প্রথম এই জেনেটিক্সের ভিত্তি সম্পর্কে ধারণা দেন। এবং এই মেন্ডেলের আবিষ্কারের মূল প্রতিপাদ্য বিষয় ছিল জীবের প্রতিটি বৈশিষ্ট্য এক জোড়া ফ্যাক্টর দ্বারা গঠিত হবে, যেটা আমরা RH ফ্যাক্টর নামে চিনে থাকি। তো এই যে ফ্যাক্টর, এবং মেন্ডেল এর 1908 সালে ব্যাটসন এটার নাম দেন পরবর্তীতে জিন। এবং এই জিন হচ্ছে মূলত বংশগতি বাহক বা বৈশিষ্ট্য বহনকারী যে অংশ, সেটাকেই আসলে ক্রোমোজোমের মধ্যে যে অংশ বৈশিষ্ট্য বহন করে তাকে মূলত জিন বলা হয়ে থাকে। তো এবং জিন আবিষ্কার হওয়ার পর কিভাবে জীবের উপাদানের প্রকৃতি, রাসায়নিক এবং অণুর গঠন, জৈবিক প্রক্রিয়া নিয়ন্ত্রণের পদ্ধতি আবিষ্কার হওয়ার পর জীববিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা শুরু করেন, এবং এরপর নিষেক ছাড়া ওনারা চিন্তা করেন যে কি পরবর্তীতে এগুলো যখন আবিষ্কৃত হয়ে যায় তখন নিষেক ছাড়া কীভাবে এককোষী জীব, মানে একটা জীব থেকে কীভাবে অন্য আরেকটা জীবের প্রতিস্থাপন করা যায় বা উৎপন্ন করা যায় সেটা নিয়ে গবেষণা শুরু করা হয়। এবং নিষেক কৃত্রিমভাবে জিন সংযোজনের মাধ্যমে পরবর্তীতে এটা একটা সফল, প্রথম নিষেক ছাড়াই কৃত্রিমভাবে জিন সংযোজনের সাফল্য লাভ করে থাকে। এবং স্ট্যানলি কোহেন ও বায়ার 1973 সালে সর্বপ্রথম এতে সফলতা অর্জন করেন, এবং উনি অচিন্তনীয় একটি ঘটনা হিসেবে ইতিহাসে, যেটা কখনো কেউ চিন্তাই করতে পারেনি, ওরকম একটি ঘটনা হিসেবে পৃথিবীতে আবির্ভাব ঘটে এবং স্থাপিত হয় জৈব প্রযুক্তি বা বায়োটেকনোলজি। এবং এর পর থেকে বায়োটেকনোলজির পদচারণা শুরু হয়ে যায়। এখন এই যে বায়োটেকনোলজি বা জিন প্রযুক্তি সম্পর্কে আমি মূলত আলোচনা করব এখানে। যে প্রথম যে জিনিসটা আমাদের জিন প্রযুক্তির মধ্যে প্রয়োজন সেটা হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোম মানে কি আমরা জানি, ক্রোমোজোম হচ্ছে কোষ হচ্ছে জীবদেহের একটি একক, এবং এই জীবদেহের এককের জন্য আমাদের কোষকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। যেমন কোষটা কোনো কোষের ক্ষেত্রে নিউক্লিয়াস সুগঠিত হবে, এবং আদিকোষী এবং প্রকৃতকোষী হলে কোনো প্রকার নিউক্লিয়াস সুগঠিত হবে না। এবং নিউক্লিয়াস কি, তাহলে আমাদের আগে নিউক্লিয়াস সম্পর্কে জানতে হবে। যেমন এখানে আমি যদি একটি নিউক্লিয়াস অঙ্কন করি, এবং এটার একটা পর্দা থাকবে, আমি পর্দাগুলোকে আমি লিখতে পারি সুন্দরভাবে, একটু কোনোরকম আঁকার চেষ্টা করছি মোটামুটি, যেহেতু বোর্ড একটু আসলে সমস্যাই, আমি জাস্ট বোঝানোর জন্য, ঠিক আছে। এইখানে কুণ্ডলী আকারে কিছু জিনিস থাকবে, আর একটা অংশ থাকে কালো, ঠিক আছে, এটা বলা হয় নিউক্লিওলাস। এটা হচ্ছে নিউক্লিওলাস, এটা নিউক্লিয়ার পর্দা বা মেমব্রেন বলা হয়। এবং এখানে যে ছিদ্র অংশগুলো দেখা যাচ্ছে এটা নিউক্লিয়ার রন্ধ্র, এটাকে বলবো নিউক্লিয়ার রন্ধ্র, ঠিক আছে। এবং এখানে যে একটা সাইটোপ্লাজমের মতো অংশ থাকবে, এবং মাঝখানে কিছু পেঁচানো অংশ থাকে, পেঁচানো অংশগুলোকে বলা হয় ক্রোমোজোম, এগুলোকে বা ক্রোমাটিড বা ক্রোমোজোম। আর এটার উপরে আবরণ থাকে হচ্ছে নিউক্লিয়ার পর্দা। তাহলে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিওপ্লাজম, আর যে থকথকে একটা অংশ, জেলির মতো একটা অংশ থাকে, যেমন ডিমের ভিতরে একটা কুসুম থাকে, এটাকে আমরা কুসুমের মতো ধরে নিতে পারি। এবং বাইরের অংশটা থাকবে একটা থকথকে সাদা অংশ, ডিমের সাদা অংশটার মতো, আর বাইরের আবরণটা হচ্ছে ডিমের খোসাটার মতো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে মূলত
ডিমের মতো একটি আদর্শ কোষ বলা যায়। তাহলে এই যে কোষ, এটার মধ্যে নিউক্লিওপ্লাজম এবং নিউক্লিয়ার মেমব্রেন যেটা বাইরের আবরণ, এবং নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, আর হচ্ছে ক্রোমাটিড তন্তু। এই ক্রোমাটিড তন্তুটাই মূলত জীবের মূল বৈশিষ্ট্যগুলো বহন করে থাকে। তাহলে এই যে ক্রোমোজোম আসলে কি জিনিস এটা আমরা বুঝতে পেরেছি। এটা মূলত জীবের নিউক্লিয়াসের ভিতরে জীবদেহের জন্য প্রয়োজনীয় অনেক উপাদানই এর মধ্যে রয়েছে, ক্রোমোজোমের মধ্যে মূলত রয়েছে। এবং এই ক্রোমোজোমের ফলে প্রতিটি প্রজাতির কোষে ক্রোমোজোমের সংখ্যা সবসময় নির্দিষ্ট হয়ে থাকবে। যেমন উদ্ভিদে যদি একটা ক্রোমোজোম থাকে 12, তাহলে ওই প্রজাতির সবগুলো উদ্ভিদে, সবগুলো প্রাণীতে ক্রোমোজোম সংখ্যা 12ই থাকবে। যেমন হাতির বাচ্চা সবসময় হাতিই হয়, কখনো হাতির ঘরে বাঘের বাচ্চা হয় না। তো এরকম বাঘের ক্ষেত্রে সবসময় বাঘই জন্মগ্রহণ করে। এটার একমাত্র কারণ হচ্ছে তাদের ক্রোমোজোম সংখ্যা, ক্রোমাটিন এবং ক্রোমোজোম ও জিনের বৈশিষ্ট্যের কারণে এগুলো হয়ে থাকে। তারপর হাঁস, মুরগির বা বিভিন্ন জীবের ক্ষেত্রে, উদ্ভিদের ক্ষেত্রে বা প্রাণীর ক্ষেত্রে, সব ক্ষেত্রেই এই ক্রোমোজোমই মূলত তার বৈশিষ্ট্যটা বহন করে থাকে। এছাড়া ক্রোমোজোমের আকৃতি রয়েছে। এখন আমরা জানবো ক্রোমোজোমের আকৃতি। ক্রোমোজোম আসলে একটা আকৃতি নিয়ে গঠিত। যেমন ক্রোমোজোম লম্বা আকারের একটা গঠন, এর মধ্যে একটা থাকে, সেন্ট্রোমিয়ার থাকে। যেমন ধরো এরকম একটা আকৃতি নিয়ে গঠিত, এখানে একটা সেন্ট্রোমিয়ার থাকে, এটা হলো সেন্ট্রোমিয়ার। তারপরে বিভিন্ন অংশ থাকে, আমি সোজাসুজি বোঝানোর জন্য চেষ্টা করছি, পুরোটা আঁকছি না। এবং এইভাবে প্যাঁচানোর মতো অংশ থাকে, এটাকে বলে ক্রোমোনেমাটা। এটাকে প্যাঁচানোর মতো যে অংশটা থাকে এটা বলবো ক্রোমোনেমাটা। গৌণকুঞ্চন থাকবে, ধাত্র থাকবে, ঠিক আছে। এবং ক্রোমোজোম সমান 2 ভাগে ভাগ করা যায়। প্রতিটি ক্রোমোজোমকে মূলত 2 ভাগে ভাগ করা যায়, প্রতিটিকে ক্রোমোটিড বলা হয়ে থাকে। আর ক্রোমোটিড ও ক্রোমোনেমা মূলত একই অংশেরই দুটি নাম। একই অংশের ক্রোমোনেমা যা, ক্রোমোটিডও তা। আর গোলাকার যে সংকুচিত অংশ থাকে এটাকে বলবো আমরা সেন্ট্রোমিয়ার, এবং সেন্ট্রোমিয়ারের আবার একে কাইনেটোকোর বলা হয়ে থাকে। এবং সেন্ট্রোমিয়ারের উভয় পাশের অংশ যেখানে সেন্ট্রোমিয়ারের উপরে এবং নিচে কিছু অংশ থাকে, এই অংশটাকে আমরা বলবো বাহু, ঠিক আছে। তাহলে আমরা ক্রোমোজোমের আকৃতি কেমন হয়, কীভাবে নিউক্লিয়াসের গঠন কি, এই দুটো জিনিস সম্পর্কে জানতে পারলাম। এখন ক্রোমোজোমের প্রকারভেদ। ক্রোমোজোম আবার কয়েক প্রকার হয়ে থাকে। যেমন দেহকোষে যতগুলো ক্রোমোজোম থাকে তার মধ্যে একজোড়া ক্রোমোজোম বা অন্যান্য ক্রোমোজোম থেকে সাধারণত ভিন্নধর্মী হয়ে থাকে। আমাদের দেহ যতগুলো কোষ দ্বারা গঠিত, একজোড়া ক্রোমোজোম সম্পূর্ণ ভিন্ন হয়। যেমন যেই ক্রোমোজোমগুলো থাকে ওগুলো বলবো অটোজোম, আর বাকি যে ক্রোমোজোমটা দেহের লিঙ্গ নির্ধারণ করে থাকে সেটাকে বলা হবে সেক্স ক্রোমোজোম, ঠিক আছে। তাহলে সেক্স ক্রোমোজোমের ক্ষেত্রে আমাদের সাধারণত এক্স এবং ওয়াই নামকরণ করা হয়েছে। এবং এই 22 জোড়া মানব দেহে 23 জোড়া ক্রোমোজোম রয়েছে, তার মধ্যে 22 জোড়া হচ্ছে অটোজোম, আর 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম, যা লিঙ্গ নির্ধারণে সাহায্য করে থাকে। এখন দেখো ক্রোমোজোমের রাসায়নিক গঠন। ক্রোমোজোমের মূলত রাসায়নিক গঠন কি? নিউক্লিক অ্যাসিড, প্রোটিন ও অন্যান্য উপাদান দ্বারা ক্রোমোজোম গঠিত। ক্রোমোজোমের নিউক্লিক অ্যাসিড হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে আরএনএ, একটা হচ্ছে ডিএনএ। তো আরএনএ মানে আমরা জানি ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আর আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। এখন ডিএনএর পুনরূপ তো জানলাম, এখন ডিএনএটাকে আসলে গঠনটা কীরকম, এটা সম্পূর্ণ কীরকম কাজ করে এটা সম্পর্কে কিছু ধারণা দিচ্ছি। যেমন ধরো ডিএনএ মূলত বিজ্ঞানে 1953 সালে জেমস ওয়াটসন ও ফ্রান্সিস ক্রিক যা ডিএনএ অণুর আবিষ্কারের পর 1962 সালে তারা প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। এই ডিএনএ অণুর আকৃতির ব্যাখ্যা দেওয়ার কারণে ওরা নোবেল পুরস্কার লাভ করেছিলেন। তো সেই কারণে, এবং ডিএনএ অণু আসলে দুটি সুতোর মধ্যে নিউক্লিওটাইডের শেকল বা পলিনিউক্লিওটাইড, এটা মূলত একটি পলিনিউক্লিওটাইড বলা হয়ে থাকে, এবং এটা একটা ফসফেট ও নাইট্রোজেন দুইটার ক্ষারকের একটি গঠন। তো ডিএনএ অণু মূলত একটা পেঁচানো সিঁড়ির মতো অংশ দ্বারা গঠিত। ডিএনএ অণু মূলত পেঁচানো এক ধরনের সিঁড়ির মতো একটা অংশ গঠন করে থাকে, ঠিক আছে। এই যে সিঁড়ির মতো যে অংশের মাধ্যমে এই ডিএনএগুলো মূলত থাকে, এবং এটা 5 কার্বনযুক্ত শর্করা আর ফসফেট দ্বারা গঠিত। আর এর মধ্যে তোমার 4টি ক্ষারক রয়েছে। ডিএনএর মধ্যে 4 ধরনের ক্ষারক দেখা যায়। অ্যাডেনিন, এটা হচ্ছে অ্যাডেনিন, যাকে এ দিয়ে প্রকাশ করা হয়, হচ্ছে গুয়ানিন, যাকে জি দ্বারা প্রকাশ করা হয়, সাইটোসিন, যাকে
সি দ্বারা প্রকাশ করা হয়, এবং এটা হচ্ছে থাইমিন, যাকে টি দ্বারা প্রকাশ করা হয় থাকে। ঠিক আছে, অ্যাডেনিন, গুয়ানিন এবং সাইটোসিন, এবং এ এবং টি সবসময় একত্রে যুক্ত থাকে এবং জি এবং সি সবসময় একত্রে যুক্ত থাকে। ঠিক আছে, এরপর পরবর্তীতে আমরা জানি যে এই সিঁড়ির মতো যে গঠন করে, সেই জন্য এই ডিএনএকে একটা ডাবল হেলিক্স বলা হয়ে থাকে। ঠিক আছে, এই সিঁড়ির মতো গঠনকে ডাবল হেলিক্স বলা হয়। এবার হচ্ছে আরএনএ। আরএনএ মানে আমরা জানলাম যে রাইবোনিউক্লিক অ্যাসিড। রাইবোনিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে তোমার যে অংশগুলো ডিএনএতে থাকবে মূলত একরকমভাবেই থাকে, ডিএনএর মধ্যে ডিএনএর মতোই করে থাকে, তবে এক পাশে থাকে। ঠিক আছে, এগুলো মূলত প্যাচানো আকারে থাকবে এবং এখানে অ্যাডেনিন, গুয়ানিন হিসেবে ওরা আলাদাভাবে দেখা যায়। ঠিক আছে, এবং এই ইসের ক্ষেত্রে আরএনএ ক্ষেত্রে যেগুলো হচ্ছে ডিএনএর ধারকগুলো ডি এন এ, আর আরএনএর ক্ষেত্রে একই জিনিস থাকবে, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিনের পরিবর্তে শুধু ইউরাসিল থাকে, এটাকে বলে ইউরাসিল। ঠিক আছে, আরএনএর ক্ষেত্রে শুধুমাত্র এই একটা জিনিস থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে, আর অন্যান্য সবগুলো গঠনই আরএনএতে সেম থাকে। এটা হচ্ছে আরএনএ এর গঠন। আরএনএ নাইট্রোজেন বেস। এছাড়া আরএনএর মধ্যে তিন প্রকার রয়েছে। একটা হচ্ছে এমআরএনএ, মেসেঞ্জার বা বার্তাবাহক আরএনএ, আর 2 হচ্ছে তোমার রাইবোজোমাল আরএনএ, আবার আরএনএ, আর এটা হচ্ছে টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ। একটা হচ্ছে আরএনএ 3 প্রকার, একটা হচ্ছে এম, স্মল এম আরএনএ, আর একটা হচ্ছে টিআরএনএ, আর এটা হচ্ছে আরএনএ। এই 3 প্রকার আরএনএ আমরা দেখতে পাই। এই 3 প্রকার আরএনএ আমরা দেখতে পাই। এবং প্রোটিন, এরপর হচ্ছে প্রোটিন থাকে ক্রোমোজোমের মধ্যে, নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ এবং প্রোটিন থাকবে। প্রোটিন কি? প্রোটিন থাকে 2 ধরনের থাকে, ক্রোমোজোমে মূলত 2 ধরনের প্রোটিন থাকবে, একটা হচ্ছে হিস্টোন, একটা হচ্ছে নন হিস্টোন প্রোটিন। ঠিক আছে, এবং জিন, এর পরবর্তী অংশ হচ্ছে জিন কি। পরবর্তীতে এখন আমরা জানবো জিন কি। তোমরা 8ম শ্রেণীতে এই সম্পর্কে, বংশগতি সম্পর্কে জেনেছো, জিন সম্পর্কে কিছুটা ধারণা লাভ করেছো। এখন সাধারণ বিজ্ঞান বিষয়, এই বিষয়ে এসে আমরা জিন সম্পর্কে কিছুটা জানবো। যেমন মেন্ডেলের বংশগতির ধারক ও বংশগত বৈশিষ্ট্যের ধারকের ফ্যাক্টরকে নামে আখ্যায়িত করেছিলেন এবং বলেছিলেন যে ফ্যাক্টর গুলোর মাধ্যমে পিতামাতার বৈশিষ্ট্য বা বংশ পরম্পরায় সন্তানদের মধ্যে সেই বৈশিষ্ট্যগুলো বাহিত হয়ে থাকে। তাহলে এই যে ক্রোমোজোমের গায়ে সন্নিবেশিত থাকে অসংখ্য জিন এবং বংশগতির একক, এই ক্রোমোজোমগুলো মূলত জিনগুলো হচ্ছে জীবজন্তুর বৈচিত্র্যের নিয়ন্ত্রক। জীবজন্তুর বৈচিত্র্যের যে যত নিয়ন্ত্রক তাকে হচ্ছে বলা হয় জিন। এখন ক্রোমোজোমকে বংশগতি, তাই যেহেতু এটা বংশগতি বাহক হিসেবে কাজ করে, ক্রোমোজোমটা যে পরবর্তী জেনারেশনটা কেমন হবে, পূর্বের জেনারেশনকে ফলো করে, সেই জন্য এটাকে ক্রোমোজোমকে মূলত ক্রোমোজোমকে ভৌত ভিত্তি বলা হয়ে থাকে। ঠিক আছে, বংশগতির ভৌত ভিত্তি বলা হয়ে থাকে। তারপর দেখো ডিএনএ টেস্ট। ডিএনএ টেস্ট আমরা নাম শুনেছি, আমরা অনেক ক্ষেত্রে শুনি যে ডিএনএ টেস্ট। ডিএনএ টেস্ট কি? আসলে ডিএনএ টেস্ট মানে হচ্ছে যে ক্রোমোজোমের মধ্যে যে বৈশিষ্ট্য বহন করে সেইটা এখানে মূলত প্রকাশ পায়। যেমন কোনো বাবা বা মা যদি তার সন্তান হিসেবে কাউকে দাবি করে, তখন সেটা কিন্তু প্রমাণ করার কোনো জায়গা থাকে না। কীভাবে তাকে প্রমাণ করবে যে এ আমারই সন্তান বা এ ওর সন্তান? এটা প্রমাণ করার জন্য আমাদের মূলত এই ডিএনএ টেস্টটা করা হয়ে থাকে। যে ডিএনএ টেস্ট যদি করা হয় তাহলে দেখা যায় যে ডিএনএ টেস্টের ফলে রক্ত বা লালা, হ্যাঁ, এগুলো থেকে বিভিন্ন ক্রোমোজোম সংগ্রহ করে ওই ক্রোমোজোমটা তোমার একটা সন্তানের থেকে একটা ক্রোমোজোম বা ডিএনএর একটা প্রতিরূপ চিত্র সংরক্ষণ করা হয়, আবার মা বাবা থেকে এটা সংরক্ষণ করা হয়। দুটোটার চিত্রের মধ্যে যদি 50% মিলে যায়, যে এই বাবা মার ডিএনএর চিত্র এবং সন্তানের ডিএনএ চিত্র যদি 50% পর্যন্ত মিলে যায়, তাহলে এটাকে আমরা বায়োলজিক্যাল প্যারেন্টস বলতে পারি। বায়োলজিক্যাল প্যারেন্টস বা প্রকৃত বাবা মা হিসেবে তাকে গণ্য করা হয়ে থাকে। বাবা মার সাথে যদি 50% মিলে যায় সন্তানের, তাহলে বুঝতে হবে যে সে তার বাবা মারই সন্তান। সেই জন্য ডিএনএ টেস্টটা বা ক্রোমোজোমটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস একটা সন্তানের জন্য বা একটা পরবর্তী জেনারেশনের জন্য বা বংশগতির জন্য। তো সেই জন্য এই ডিএনএ টেস্ট সম্পর্কে আশা করি তোমাদের আর কোনো সমস্যা নাই। এবং ডিএনএ টেস্টের ফলে আরও মানুষের বিভিন্ন জেনেটিক, এই ডিএনএগুলো থেকে বিভিন্ন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে থাকে, জেনেটিক বিশৃঙ্খলা দেখা দেয়, বিভিন্ন প্রকার সমস্যা দেখা দেয়, সৃষ্টি হয়ে থাকে।
যেমন ধরো পয়েন্ট মিউটেশন বা জিনের ভিতরে বা পরিবর্তনের জন্য বা ক্রোমোজোমের সংখ্যা হ্রাস বৃদ্ধির জন্য অনেক সময় সমস্যা হয়। ক্রোমোজোমের মিউসিস কোষ বিভাজনে হোমোলোগাস বা হ্যাটারোলোগাসের কারণে অনেক সমস্যা হয়ে থাকে। ক্রোমোজোমের বিচ্ছিন্নকরণ না ঘটার জন্য এই ধরনের ঘটনা হয়। যেমন সিকিং সেল হচ্ছে মানুষের রক্তকণিকায় একদম সাধারণত চ্যাপ্টা আকৃতির, কিন্তু যখন সিকিং সেল রোগটা হয় তখন ওই তার রক্তকণিকাটা অনেকটা কাস্তের মতো হয়ে যায়। কাস্তের মানে হচ্ছে ছোট অংশ, যেখানে দ্রুত রক্তকণিকাটা ক্ষয়প্রাপ্ত হতে থাকে এবং এই ক্ষয়প্রাপ্ত হওয়ার ফলে এই রক্তকণিকা দ্রুত ধ্বংস হয়ে যায় এবং এই কারণে তার রক্তশূন্যতা দ্রুত দেখা দেয়। তো এরকমভাবে হান্টিংটনস রোগ আছে, যেটার কারণে তোমার পেশিগুলো সমন্বয় করার ক্ষমতা লোপ পায় এবং মানুষের ভারসাম্য নষ্ট হয়ে যায়। এছাড়া আরও রয়েছে ডাউন সিনড্রোম, তারপর ক্লিনিফেটাল সিনড্রোম, টার্নার সিনড্রোম ফলে নারীর সেক্স ক্রোমোজোমের নন ডিনজাংশনের কারণে এবং স্ত্রীলোকের এক্সের পরিবর্তে এক্স ক্রোমোজোম বিশিষ্ট হয়ে থাকে, ট্রিপল এক্স দেখা যায়। এছাড়া এই ফলে অনেক সময় পুরুষদের মানুষের সমস্যা ও দ্বিতীয় কোনো জিন না থাকার কারণে এটি কাটিয়ে উঠতে পারে না। মহিলারা মোটামুটি এই রোগটা কাটিয়ে উঠতে পারলেও পুরুষদের মধ্যে এই কাটিয়ে ওঠার ক্ষমতাটা কম থাকে এবং প্রত্যেকটি জিনের 2টি করে কপি থাকবে এবং এটার যে কোনো একটা প্রকট বৈশিষ্ট্য, একটা হচ্ছে প্রচ্ছন্ন। যেই বৈশিষ্ট্যটা প্রকটভাবে দেখা যাবে সেটাকে বলবো প্রকট বৈশিষ্ট্য, আর যেটা প্রচ্ছন্ন আকার দেখা যাবে এটাকে বলবো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এবং প্রকট বৈশিষ্ট্য যেটাকে বলবো সেটাকে হচ্ছে হোমোলোগাস বৈশিষ্ট্য বলা হবে। প্রচ্ছন্ন যেটা বৈশিষ্ট্য, যদি প্রচ্ছন্ন অন্যটি প্রকট হয় তাহলে সেটাকে বলবো হ্যাটারোজাইগাস। ঠিক আছে, হ্যাটারোজাইগাস এবং হোমোজাইগাস দুইটা বৈশিষ্ট্য হিসেবে আমরা কাউন্ট করে থাকি। তাহলে এই যে ক্রোমোজোমের ফলে এবং পুত্র সন্তানের বেলায় হোমোফিলিয়ান জিন এলেই কোনো রোগটি প্রকাশিত হবে, কারণ ছেলেদের বেলায় অনেক বেশি হোমোফিলিয়ার রোগ দেখা যায়। মহিলাদের ক্ষেত্রে এই রোগগুলো মোটামুটি সুপ্ত অবস্থা থাকে, তেমন একটা বিকশিত হয় না, কিন্তু পুরুষদের বেলায় এইগুলো বেশি দেখা যায়। আর যেটা ক্লিনিফেটাল সিনড্রোমের ক্ষেত্রে পুরুষদের সাধারণত XY ক্রোমোজোম থাকে। আমরা জানি মেয়েদের ক্ষেত্রে XX ক্রোমোজোম যেটা আমাদের ক্রোমোজোম নির্ধারণ করে, আর পুরুষদের ক্ষেত্রে XY ক্রোমোজোম নির্ধারণ করে। কিন্তু যখন এটার সামনে আরেকটা X বিশিষ্ট কোনো জিন দেখা যাবে তখন এটাকে আমরা এটা অস্বাভাবিক বলি এবং অস্বাভাবিক কারণে এর পুরুষদের স্বাভাবিক যে বৃদ্ধিটা থাকার কারণে সিনড্রোম বালকদের মধ্যে স্বাভাবিক পুরুষের যে বৈশিষ্ট্য থাকা দরকার তা থাকে না এবং কণ্ঠস্বর খুবই কর্কশ হয়ে যায়, স্তন্য বড় হয়ে যায় এবং বৃদ্ধি কম থাকে, ফলে এরা বন্ধ হয়ে যায়। সাধারণত পুরুষরাও বন্ধ হতে পারে এই কারণে, এই ক্রোমোজোমাল বিভিন্ন প্রবলেমের কারণে। ঠিক আছে, তাহলে এই যে সমস্যাগুলো এগুলো আমরা আশা করি বুঝতে পেরেছি এবং প্রকট বৈশিষ্ট্য প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জেনেছি। এবং বর্ণান্ধতা, আমরা বলছি কালার ব্লাইন্ডিং, সাধারণত দেখে মনে হবে সে সত্যি ভালো দেখছে, সে সব কিছু ভালো বুঝছে, আসলে কি তার ভিতরে কিছুটা কালারিং প্রবলেম থেকেই যায়, যেটা কালার ব্লাইন্ডিং পরীক্ষার মাধ্যমে সেটা ক্লিয়ার হয় একজনের কাছে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো ক্লিয়ার হওয়ার জন্য আমাদের ক্রোমোজোমটা বিশাল ফ্যাক্ট, এটা থেকে আসলে কোনো চিকিৎসাও নাই, বের হয়ে আসা যায় না। এটা বাবা মা ক্রোমোজোমাল ব্যাপার, বাবা মা থেকে এগুলো ট্রান্সফার হয়ে থাকে সন্তানের মধ্যে, বর্ণান্ধতার বিষয়টা বেসিক্যালি। তারপর রাত কানার, চোখে দেখতে পায় না। তারপর অপটিক্যাল হোয়াইট ফোর্স বা মায়োপিয়া নামক ক্ষীণ দৃষ্টিক্ষীণতা। ঠিক আছে, এই জন্য যে রোগ। আবার হচ্ছে মাস্কুলার ট্রিস্ট্রফি বা পেশি জটিলতা, 10 বছর বয়সে শিশুর চলন শক্তি সাধারণত লোপ পায়, যে সে বাচ্চা হাঁটাচলা করতে পারে না। তাহলে এই ধরনের রোগগুলো মূলত এই জিনের কারণেই হয়ে থাকে। ঠিক আছে, সেক্স লিঙ্ক জিনের কারণে মানুষের যেসব সমস্যা দেখা দেয় এগুলো আমরা এখানে চার্ট আকারে দেওয়া আছে, চার্টগুলো আশা করি তোমরা সুন্দর করে পড়ে নিবে। ঠিক আছে, তাহলে এবং জীব প্রযুক্তি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জীব প্রযুক্তির ফলে যে আমাদের জীব প্রযুক্তির 3টি বিষয়ের সমন্বয় আছে, যেমন অণুজীব বিজ্ঞান, মাইক্রোবায়োলজির যেই কাজগুলো, টিস্যু কালচার, জিন প্রকৌশল। ঠিক আছে, রিকম্বিনেন্ট ডিএনএ, এই জিনিসগুলো পরবর্তীতে ইনশাল্লাহ যদি সুযোগ হয় আমি আবার নিয়ে আসবো। সবাই এ পর্যন্ত ভালো থাকবে, আর অবশ্যই করোনাকালীন সময় সবাই ঘরে থাকতে চেষ্টা করবে, বাইরে বেরোনোর প্রয়োজন হয়, বের হলেও মাস্ক নিয়ে প্রবেশ করবে, ঘর থেকে বেরোবে। আর ঘরে প্রবেশ করার সময় পর অবশ্যই হাত ভালো করে ধুয়ে ফেলবে, মুখ হাত ফ্রেশ হয়ে নেবে যাতে জীবাণু না হয়। আর কিছুক্ষণ পর পর গরম পানি খাবে যাতে করে শরীরে তেমন কোনো ইফেক্ট করতে না পারে, জীবাণু যদিও আক্রান্ত করতে চেষ্টা করে। আর রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য অবশ্যই বেশি বেশি ফল ফ্রুট খাবে, শাকসবজি খাবে। ঠিক আছে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।